হচ্ছে সম্প্রতি মৌসুমী নামের একজন কোন এক অভিনেত্রী সরাসরি মব লিঞ্চিং করার জন্য জনগণকে একটা উস্কানি দিচ্ছিল এবং সাথে বলছে চিকিৎসা করতে গেলে কুণাল ঘোষ এবং দেবাংশুকে কি করবে ডাক্তাররা, মানে মানে চিকিৎসার মাধ্যমে মেরে ফেলবে বা এরকম একটা উস্কানিমূলক বক্তব্য দিল। সেখানে কুণালদা সেখানে বলল যে দেবাংশু পাত্রী দেখেছি বা অনেকটা এরকম টাইপের একটা ইঙ্গিত করলো। তোমার কি পছন্দ হয়েছে? এই কুণাল ঘোষ আর এই যে ছেলেটা, আমি তো নামও ভুলে যাই, দেবাংশু, যেদিন পাবলিকের হাতে, মানে পাবলিক যেদিন হাতে পাবে সেদিন কে বাঁচাবে আমি ওদের দেখবো। মমতা ব্যানার্জি কিন্তু বাঁচাতে আসবে না, এইটা কিন্তু পরিষ্কার ওদের মাথায় ঢুকিয়ে নেওয়া উচিত। ওই যে ঘরে বসে বড় বড় লেকচার দেয় প্রেসের সামনে, যেদিন একদিন না একদিন তো পাবলিকের সামনে আসতেই হবে ভাই, একদিন না একদিন তো ডাক্তারের পাশে পড়তেই হবে, কারণ অসুস্থ সবাই হয়। সেই দিনটা খুব ভয়ানক ওদের কাছে। দেখুন, প্রথম কথা হচ্ছে যখনই ঘটনাটা ঘটে, আমি কুণালদারই আমাকে প্রথমে হোয়াটসঅ্যাপে ভিডিওটা পাঠিয়ে আমাকে জিজ্ঞাসা করে যে কে রে এই মহিলা, কি তার বক্তব্য। আমি তখনই কুণালদাকে বলি আমি জানি না, আমিও ভিডিওটা দেখেছি, আমার মা আমাকে ভিডিওটা পাঠিয়েছে। কারণ আমার মা প্রথম আমায় ভিডিওটা পাঠিয়ে বলে বাবু একটু সাবধানে থাক, কিছু কথাবার্তা বলিস না এখন, তোকে কিন্তু রাস্তাঘাটে মারধরের হুমকি দিচ্ছে। এবং আমার মা যথেষ্ট চিন্তিত হয়ে এই কথাটা বলেছিল। এবং স্বাভাবিকভাবে আমার বাড়িতে আমার মা বাবা দুজনেই হার্টের পেশেন্ট, ফলে তাদের জন্য এটা খুব খুব কনসার্নিং বিষয়। তা আমাকে ওটা যখন বলে আমি তখনই ভিডিওটা একবার চালিয়ে দেখি এরকম বলছে। এবং বিশ্বাস করুন আমি এটাকে চিনতাম না, আমি নিজে অভিনেত্রী বা কি, আমি এইটুকু শুধু বুঝেছি যে এখন সব ডিজিটাল মিডিয়ায় যেহেতু প্রত্যেকে ওই ডাক্তারদের ওখানে গিয়ে ভিড় করেছে, আমি বলছি ডাক্তারদের ওই ধর্ণা মঞ্চেরই কেউ একজন হবে, তিনি ডাক্তারও হতে পারেন বা সেখানে উপস্থিত কোনো রাজনৈতিক দলের সমর্থক হতে পারেন। তো কুণাল আমায় যখন পাঠানো হয়েছে, হ্যাঁ এই মহিলা আমাদেরকে গণপিটুনির হুমকি দিয়েছে, হোয়াটসঅ্যাপে আমার সেই কনভারসেশনটাও এখন রয়েছে। কিন্তু তারপরে এই কথা আমি কুণালদাকে বলতেই তারপরে আমি দেখলাম যে কিছুক্ষণ পরে আমাকে একটা লিঙ্ক পাঠিয়ে বললে কুণালদা একটা পোস্ট করেছে। তো কুণালদা পোস্ট করেছে, আমি পোস্টটা গিয়ে দেখলাম বেশ হাসি মজার চলে পোস্টটা করেছে। আমি যখন শেয়ার করে লিখলাম, তুমি যখন বলছো গুরুজন মানুষ তাহলে কি আর না বলতে পারি। আমি না ওই নির্দিষ্ট লেখাটা 7 থেকে 8 বার এডিট করেছি, কোনো লাইন দুটো লাইন জুড়েছি, আবার কখনো কেটে একটা লাইন বাদ দিয়েছি, তার মধ্যে বদন বিগড়ে গেছে কথাটা লেখার 10 মিনিটের সাথে সাথে আমি কিন্তু এডিট করি, তখনও আমি চিনি না। তারপরে দেখি কিছু লোক ওখানে কমেন্ট করছে ইনি তো সিরিয়াল করেন, ইনি তো অভিনেত্রী বলে কি একজন দেখলাম ওনাকে মনে মেনশন করেছিলেন বা এরকম কিছু করে বলছেন দেখ তোকে নিয়ে কি বলছে। আমি ওনার প্রোফাইলে গিয়ে দেখলাম, প্রোফাইলটা আমি যখন চেক করছি দেখি প্রোফাইলে উনি এবং ওনার হাজবেন্ডের সিপিএম মার্কা পোস্টে ভর্তি। তখন আমি বুঝলাম ইনি প্রো সিপিএম একজন অভিনেত্রী। তারপরে হঠাৎ করে দেখি সুদীপ্তা চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, দেবলীনা দত্ত প্রত্যেকে আমার ওই লেখাটা নিয়ে পোস্ট করতে শুরু করেছেন। রাজনৈতিক বক্তব্যের জবাব এভাবে কুরুচিকর কেন, রাজনৈতিক বক্তব্যের জবাব রাজনৈতিক হয়। আচ্ছা, কাউকে গণপিটুনি দিতে বলার কথাটা রাজনৈতিক? কাউকে চিকিৎসা না দিয়ে মেরে ফেলার কথা বলাটা রাজনৈতিক? এটা পলিটিক্যাল কথা? এটা ধরুন ওই মৌসুমী বললো না, আমি বললাম সিপিএম এর নেতাদের নিয়ে কি রিপারকেশন হতো? একদম এই নেতা নেত্রীগুলোই প্রোগ্রাম করে মঞ্চ বেঁধে বলতো শাসক দলের একজন নেতা গণপিটুনির হুমকি দিচ্ছেন। আর এই যে সিপিএম এর বক্তব্য, চিকিৎসা না দিয়ে মারবে, মৌসুমী দেবীর যে বক্তব্য, এটার মধ্যে থেকে টিপিক্যাল সিপিএম এর একটা ছোঁয়া পাওয়া যায়। সিপিএম যে একসময় করতো না ধোপা বয়কট, নাপিত বয়কট ইত্যাদি কাজগুলো, মানে উনি বকালবে বললেন ডাক্তার বয়কট, মানে রোগ হলেও বিনা চিকিৎসায় মরবো। তাহলে একদিকে ডাক্তারদের উস্কানো, একদিকে সাধারণ মানুষকে উস্কানো। এই যতজন শিল্পী আমার এই লেখাটা নিয়ে পোস্ট করেছেন, কারণ এটা জানার যদিও দায় নেই যে আমি 10 মিনিটের মধ্যে ওটা এডিট করেছিলাম, যে আমার মনে হয়েছিল কারণ বদল নিয়ে বলাটা ঠিক না। কিন্তু আপনি আমার একটা কথা বলুন তো, গণপিটুনির হুমকি দেওয়া, কারণ মব লিঞ্চিং নিয়ে এই মুহূর্তে দেশে স্ট্রং আইন আছে, গণপিটুনির হুমকি দেওয়া, বিজেপির ভাষায় মব লিঞ্চিং কে প্রশ্রয় দেওয়া, তার সাথে ডাক্তারদের উস্কানো, চিকিৎসা না দেওয়া, এই দুটোর ভিত্তিতে আমি কিন্তু এফআইআর করতে পারতাম, একদম পুলিশে যেতে পারতাম। আমি এবং কুণালদা বোথ দুজনেই আমরা কিন্তু পুলিশে যাইনি। ওটা তো কমপ্লেন করতে গেছিল, ওরা গেছিল এবং যা করুক গে, কটা কমপ্লেন করবে করুক, এবং সব শিল্পীরা একটা করে করুক আমার নামে। আমি চাই আমি পাবলিক ফোরামে আরো বেশি করে এসে মানুষের সামনে এদের মুখোশটা টেনে খুলতে চাই। এরা কত বড় হিপোক্রেট প্রত্যেকে এক একজন। তারপরে আমি যখন দেখলাম যে এরকম ভাবে ইয়ে করছে, আমি তখন তো আমরা করতে পারতাম, থানায় যেতে পারতাম, আমরা এফআইআর করতে পারতাম, কিন্তু আমরা কিন্তু করিনি। মজার ছলে পুরো ব্যাপারটা আমরা মজার ছলে উড়িয়ে দিয়েছি, কারণ আমাদের মনে হয়েছিল রাজনীতি করতে এসেছি মানে এসব কথা শুনতে হবে। হ্যাঁ, আমার খারাপ কোথায় প্রথম লেগেছে যখন আমি দেখলাম আমার মা এটা নিয়ে ভীষণ কনসার্ন। দেখুন, আমার মা এগুলোতে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে গত 4-5 বছর ধরে। আমাদের অরাজনৈতিক পরিবার, ফলে স্বাভাবিকভাবে প্রথম মা খুব ভয় পেত, এখন মা এগুলোতে হ্যাবিচুয়েটেড। কিন্তু গণপিটুনির হুমকি এই জিনিস প্রথম শুনতে হচ্ছে।
এরকম প্রচুর লোক কমেন্ট করেছে, তোকে দেখতে পেলে কোনোদিন থাপ্পড় মারবো, তোকে দেখতে পেলে কোনোদিন মেরে দেবো, এরকম করেছে। মা এগুলো দেখতে দেখতে এখন বুঝে গেছে সব হুমকি ন্যাচারাল ব্যাপার। কিন্তু রাস্তায় বেরোলে গণপিটুনি হবে, চিকিৎসকরা অসুস্থ হলে চিকিৎসা না দিয়ে মেরে দেবেন, এই হুমকিটা আমার মায়েরও কোথাও গিয়ে একটা এই অভ্যস্ত হয়ে যাওয়ার পরও খারাপ লেগেছে, ওটা আমার কোথাও গিয়ে গায়ে লেগেছে। তা একজনও এই যে বড় বড় শিল্পীরা, তারা একজনও কেউ ওইটা বলেছেন যে মৌসুমীর ওই বক্তব্যটা রাখা উচিত হয়নি? একজনের ফেসবুক পোস্টে গিয়ে তারা ভিডিওটা দেখেন, উনি পিআর প্রেসারে পড়ে গা ভাসিয়েছে। একদম একদম। পরমব্রত চট্টোপাধ্যায় থেকে সুদীপ্তা দেবী, বিদীপ্তা দেবী, স্বস্তিকা দেবী, দেবলীনা দেবী, এরা প্রত্যেকে আমার খুব প্রিয় অভিনেতা অভিনেত্রী, এবং আমি এদের প্রত্যেকের কয়েকটা করে সিনেমার নামও বলে দিতে পারবো আমি যেগুলো দেখেছি। সিরিয়াল আমার মা দেখতেন, আমার মা এদের প্রত্যেককে পছন্দ করেন। যেমন বিদীপ্তা দেবীর অ্যাক্টিং এর আমার মা খুব ভক্ত, সুদীপ্তা দেবীর অ্যাক্টিং এর আমার বাড়ির দিদি আমার খুব ভক্ত, পরমব্রত দার অভিনয়ের আমি খুব ভক্ত। মানে আমার বাংলার টপ 3টে প্রধান অভিনেতাদের মধ্যে আমার প্রিয় অভিনেতা হচ্ছেন পরমব্রত দা, সেটা আলাদা ব্যক্তিগত পছন্দ। কিন্তু আজকের দিনে আমার এদেরকে কাউকে হিপোক্রিট বলতে আমার 1 মিনিট সময় লাগবে না, এই কারণে কারণ এরা যদি দেখুন, এরা প্রত্যেকে আমার থেকে বড় এবং এরা প্রত্যেকে জানে দেবাংশুর বয়সটা না কোথাও কি এখানে একটা জিনিস জিজ্ঞেস আমি দেখেছি, একটা জিনিস হয় যে কোনো মহিলা কোনো পুরুষকে যখন এই ধরনের কথা বলছে সেটা নিয়ে খুব একটা বিতর্ক হয় না, কিন্তু যখন পুরুষ সেই মহিলার কোনো জবাব দিচ্ছে তখন তারা ভিকটিম কার্ড খেলতে শুরু করে। এটাই মুশকিলের জায়গা। আমি যখন একদিকে বলবো নারী পুরুষ সমান সমান, আমি যখন একদিকে বলবো দুজনের সমান অধিকার, তখন আমি যদি কাউকে ইট মারি, আমাকে তো এই এক্সপেকটেশন রাখতে হবে বা আমাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে পাটকেল আসবে। আমি ইট মারছি মানে পাটকেল আসবে, কিন্তু পাটকেল ইটটা মারার সময় আমি মেয়ে নই, তখন আমি বীরপুঙ্গব, কিন্তু পাটকেল আসার সময় আমি মেয়ে। কি বাবা দেখো একটা মহিলাকে আক্রমণ করেছে, নারীকে আক্রমণ করেছে। আচ্ছা এতই যদি নারীদের প্রতি দরদ, আপনারা কোথায় ছিলেন যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে এই প্রতিবাদী মিছিল থেকে বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন করে কালীঘাটের ময়না, কালীঘাটের ডাইনি লেখা হয়েছিল, বেগম ইত্যাদি কত কিছু? শুভেন্দু অধিকারীরা যখন বেগম থেকে শুরু করে বিভিন্ন কথা বলে, এই শিল্পীদের মধ্যে কজন মুখ খুলেছিলেন? 1-2 জন, আমি পরমব্রত দা হয়তো মুখ খুলেছিলেন কখনো কখনো, এই বাকি যে মহিলা শিল্পীরা এদের মধ্যে কজন? শ্রীলেখা মিত্র তো বামপন্থী, ও তো বলতেই পারতো, মুখ খুলতে পারতো, কোনোদিন খুলেছে? বিদীপ্তা দেবী, সুদীপ্তা দেবী থেকে শুরু করে কজনের মুখ খুলেছিল বলুন তো? হয়তো স্বস্তিকা দেবী বা এরা বলেছিলেন। কিন্তু আমার কথা হচ্ছে এই নির্দিষ্ট পিরিয়ডে, বেগম তো বিজেপি বলে, এই নির্দিষ্ট পিরিয়ডে বিভিন্ন ধর্ণা মঞ্চে, বিভিন্ন প্রতিবাদী মিছিলে, সেই মিছিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালীঘাটের ডাইনি, কালীঘাটের ময়না ইত্যাদি দেওয়াল লিখন করা হয়েছে, সেগুলো ফেসবুকে ভাইরাল করা হয়েছে। তার হাওয়াই চটিকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্সোনাল লেভেলে গিয়ে অ্যাটাক করা হয়েছে। কজন মুখ খুলেছিলেন? তখন মনে হয় উনি একজন মহিলা, উনি একজন নারী মুখ্যমন্ত্রী। এখানে আমার একটু হাওয়াই চটি নিয়ে মনে পড়লো, যখন আমি ফার্স্ট 2021 সালে ইলেকশনে প্রেডিকশন দিলাম যে তৃণমূল 210+, বিজেপি 70+, তখন বামপন্থী বন্ধুরা অনেকে আমাকে বললো, মানে আমার বেশিরভাগ বন্ধু বামপন্থী, তারা বলছে যে তুই চটি চাটা হয়ে গেছিস। এই যখন আমার ফার্স্ট টাইম আমাকে চটি চাটা বললো, তখন আমি ভাবলাম চটিটা কি জিনিস, এটা আমি ব্যাখ্যা করতে গিয়ে বুঝলাম যে এরা আজীবন এই চটির মানুষ, অর্থাৎ গরিব মানুষের হয়ে ওকালতি করেছে, কিন্তু আসলে তারা বাবু সুলভ। এবং এই জ্যোতিবাবু, বুদ্ধবাবু, এই যে বাবু কালচারে বড় হওয়া, ধুতি পাঞ্জাবি বা স্যুট বুটের এই রাজনীতি, ওরা অ্যাকচুয়ালি ওই এলিট সমাজের প্রতিনিধিত্ব করে। বাস্তবে খালি গরিবদের ওই চটির যারা বাহক, মানে যারা পরে ঘুরে বেড়ায়, সেই মানুষগুলো ব্যবহার করে। আমি যখনই গরিবের কথা বলবো তখনই ওদের গায়ে লাগে, গরিবের স্বার্থের কথা বলবো, গরিবের প্রকল্পের কথা বলবো, তখনই গায়ে লাগে। তখন আমি বিষয়টা একটু মানে ভাবার চেষ্টা করলাম, তখন দেখলাম হ্যাঁ এটাই কারণ। এই যে চটি চাটা বলার জন্য বাংলার মানুষ কি সিপিএম কে বা বিজেপি কে ছুড়ে ফেলেছে, এটা কারণ হতে পারে। আপনি একটা দারুণ প্রশ্ন করেছেন এবং খুব একদম সঠিক পালসটা আপনি ধরেছেন। আমি এটা দুটো উত্তর দেবো। প্রথম কথা হচ্ছে, দেখুন অ্যাকচুয়াল চটি চাটা কিন্তু আমরা নেই। বাংলার মাটিতে প্রথম চটি চাটা ব্যক্তির নাম হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য। চটির টেস্ট কি তিনি 2011 সালে বুঝেছিলেন। তার যে অহংবোধ সেটা চূর্ণ হয়েছিল একটা হাওয়াই চটির সামনে। তার নিপাট সুন্দর করে মার দেওয়া ধুতি, সেটার অহংকার চূর্ণ হয়েছিল হাওয়াই চটির সামনে। তো হি টেস্টেড ফার্স্ট হাওয়াই চটি কিরকম টেস্ট হয়, তারপরে একে একে শুভেন্দু এই স্বাদ বুঝেছে, দিলীপ ঘোষ এই স্বাদ বুঝেছে। অর্থাৎ চটি চাটতে হয়েছে এদের প্রত্যেককে। যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চুলের মুঠি ধরে বার করে দেওয়া হয়েছিল মহাকরণ থেকে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ অনুষ্ঠানে বুদ্ধবাবু, বিমানবাবুরা হাত জোর করে বসেছিলেন নিচে বসে। এটাকে বলে চটি চাটা। যে শুভেন্দু অধিকারী আপটিবার 200 পার করেছিলেন, সেই শুভেন্দু অধিকারীকে কাঁথির শান্তিকুঞ্জের বাড়িতে বসে টিভি চালিয়ে মমতা ব্যানার্জিকে তৃতীয়বার শপথ গ্রহণ করতে দেখতে হয়েছিল। এটাকে বলে চটি চাটা। আর আমাদের যারা বলছেন, এখানেও আমি আপনাকে বলি, আমাদের যারা বলছেন যে মহিলাদের সম্মান করতে পারে না, আরে আমরা একদিকে আপনারাই বলছেন আমরা চটি চাটা, আবার বলছেন মহিলাদের সম্মান করতে পারেন না। একজন মহিলার চটি মুখে নিয়ে আমরা ঘুরি, এর চেয়ে বেশি একজন নারীকে কি সম্মান দেবো আপনি বলুন? তাহলে আমাদের অন্তত বলা উচিত আমরা মহিলাদের সম্মান করতে পারি না।
আর এটার একটা দ্বিতীয় অ্যাসপেক্ট আমি আপনাকে বলি, আপনি যে সিপিএম এর কথাটা বললেন, দেখুন অ্যাকচুয়ালি চটিচাটা কথাটা বিজেপি বললে তো শোভা পায়, সিপিএম বলবে যারা কমিউনিস্ট, এরা তো হাওয়াই চটির দল, এরা তো লুঙ্গি পরা মানুষগুলোর দল, এরা তো একদম সস্তা ফিনফিনে জামা পরে যে মানুষটা রিক্সা চালাচ্ছে কিংবা পরোটার দোকানে পরোটা ভাজছে কিংবা কোথাও গিয়ে কাপড় কাচ্ছে বাসন মাজছে, তো তাদের দল। সেই মানুষগুলোর কাছে আজকে হাওয়াই চটি বিদ্রুপের শব্দ কেন? আপনি আজকে সিপিএম এর যে ওভারঅল যে গঠনটা আপনি দেখুন, আপনি চোখ বন্ধ করে একটু মনে করে বলুন তো, আমি যদি আপনাকে এক নিমিষে বলি, আমি আজকে না 1977 যদি আমি আপনাকে বলতাম বা 1980-তে বা 90-এর দশকে আমি যদি আপনাকে বলতাম আপনি চোখ বন্ধ করে 5টা সিপিএম নেতার নাম বলুন যারা সত্যি কমিউনিস্ট সুলভ, আপনি বলতে পারতেন। আজকের দিনে আপনি চোখ বন্ধ করে 5টা নেতার কথা ভাবলেই, সিপিএম এর মুখ হিসাবে যাদেরকে সারাক্ষণ টিভিতে দেখেন, চোখ বন্ধ করে ভাবলেই কজনের গঠনে, কথায়, চলনে, বলনে কমিউনিস্টের ছোঁয়া পান আপনি বলতে পারবেন? আপনি যতজন দেখুন, আমি বলছি একজনকে ওরা তৈরি করার চেষ্টা করছে, এটা কিন্তু অনেক বেশি কৃত্রিম, ন্যাচারালি নয়। সেটা হচ্ছে মীনাক্ষী, ঠিক আছে? ওরা মীনাক্ষীকে একটু সাদামাটা পোশাক পরিয়ে একটু গ্রামের একটু টাচ দিয়ে, যদিও আসানসোলের মেয়ে ওর মুখের অ্যাকসেন্ট কেন মেদিনীপুরের মতো আমি জানি না, এটা হওয়ার তো কথা নয়, কিন্তু এইরকম ভাবে, এবং প্রচুর হিন্দি কথা বলে, কেন হিন্দি বলে এত ভাষণে আমি জানি না, কিন্তু মীনাক্ষী বাদ দিলে আপনি যদি বাকি, এবং প্রতিকূল কিছুটা, প্রতিকূল রহমান, সে তাকে বাদ দিলে আপনি বাকি নেতাদের মধ্যে, যুব নেতারা হোক আধুনিক কালের কিংবা এখনকার দিনে যারা সিপিএম এর সিনিয়র লিডারশিপ, কাদের মধ্যে আপনি বামপন্থার টাচ দেখতে পান? কারোর মধ্যে দেখতে পাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে চটি পিসি বলে ব্যঙ্গ করা, মমতা বন্দ্যোপাধ্যায়কে পিসি ডাকা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাইপো ডাকা। মমতা বন্দ্যোপাধ্যায় তার টালির চালের বাড়িতে থাকতেন, সেটা নিয়ে ক্ষমতায় আসার পর থেকে আগে থেকে ব্যঙ্গ বিদ্রুপ করা। মমতা বন্দ্যোপাধ্যায়কে একসময় এই বলে তারা আক্রমণ করতে ছাড়েননি যে কি পিসি কি দিদি দিদা হয়ে যাবেন কিন্তু মুখ্যমন্ত্রী হতে পারবেন না। এই সমস্ত বক্তব্যগুলো যারা করে, এবং আধুনিক কালের আপনি যে হাওয়াই চটিটা ধরেছেন, আচ্ছা হাওয়াই চটি কাদের প্রতীক? আমরা কিন্তু প্রত্যেকে হাওয়াই চটি পরি, বাইরে আমরা অনেকে আছি হয়তো বাইরে পরে বেরোই না, ঘরে পরি, আর বহু মানুষ আছে বাইরে ঘরে উভয় জায়গাতেই পরে, সবাই পরে চটি সবাইকে পড়তে হয়। তো হাওয়াই চটি ইজ সিম্বল, সাধারণ মানুষের সিম্বল। তো সেই সাধারণ মানুষের যে সিম্বল, সেটাকে আপনি বিদ্রুপ করছেন, ব্যঙ্গ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় টালির চালে থাকেন, এটাকে ব্যঙ্গ করে কত লোক কত কথা বলেন। আমি তো একটা প্রশ্ন করি, আমরা তো কোনোদিন এটা ব্যঙ্গ করিনি বুদ্ধবাবুকে নিয়ে, যখন আপনারা বলতেন উনি এক ফ্ল্যাটের কামরায় থাকেন মুখ্যমন্ত্রী হওয়ার পরে। বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী হওয়ার পরে এক ফ্ল্যাটের কামরায় থাকেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় সেটা গর্বে। আর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার 15 বছর হতে চলেছে, 1.5 বছরের মধ্যে সেই 15 বছরের মুখ্যমন্ত্রী, মানে বুদ্ধবাবুর চেয়ে বেশি টাইম মমতা বন্দ্যোপাধ্যায় কাটিয়ে ফেলেছেন, এবং তিনি কিন্তু ফ্ল্যাটেও নয়, টালির চালের বাড়িতে থাকেন, সেটাকে নিয়ে ব্যঙ্গ করছে, বিদ্রুপ করছে। তো বাংলার মানুষ এদেরকে শূন্য করবে না তো কাদেরকে শূন্য করবে আপনি বলুন? এবার এখানে একটা প্রশ্ন শেষ মুহূর্তে, এই যে এত বড় একটা আন্দোলন হলো আরজিকর কাণ্ডের পরে, এবং এই আন্দোলনটাকে আমরা সরাসরি বুঝতে পারলাম যে কারা কিভাবে প্রমোট করছে বা ফান্ডিং করছে বা মদত যোগাচ্ছে, এটা পরিষ্কার হয়ে গেছে জনসাধারণের সামনে। এবং মুখ্যমন্ত্রী খুব মানে কি বলবো, খুব সহৃদয় হয়ে তাদের সমস্ত দাবি দাবা মেনে নেয়, এবং তাদের দাবি দাবার মধ্যে অনেকগুলো ভালো দাবি ছিল যেগুলো আমি নৈতিকভাবে যে কেউ সমর্থন করবো। কিন্তু ওভারঅল একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, যে ডাক্তাররা এই আন্দোলনগুলো করলো এবং তারা সাময়িক কর্মবিরতি, আংশিক কর্মবিরতি তারা তুলেছেন, পুরোটা তোলেননি। এটা তুলে নিল কেন? এর পেছনে কি কারণ মনে? দেখুন, আমি ডাক্তারদের বিরুদ্ধে কোনো কথা বলতে রাজি নই, আমাদের অফিসিয়াল স্ট্যান্ডও সেটা নয়। আমি ডাক্তারদের এগেনস্টে কোনো কথা বলবো না। তবে আমি একটা কথা বারবার বলতে পারি, এটা আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে, এটা আমি দলীয়ভাবে বলছি না, তৃণমূলের মুখপাত্র হিসাবে না, ব্যক্তিদের অংশ হিসাবে বলছি, এতদিনও আন্দোলনটা চলতো না। এই ডাক্তারদের পেছনে কেউ আছে যারা এদেরকে এদের শুভাকাঙ্ক্ষী পরিচয় দিয়ে ইনফ্লুয়েন্স করছে। মানে আমি আপনার কাছে গেলাম যে দীপক বাবু, আমি আপনার শুভাকাঙ্ক্ষী, ভালো চাই, আপনি আন্দোলনটা আরো কয়েকদিন চালিয়ে যান, মানুষ আপনাদের পাশে আছে। কিন্তু ডাক্তাররা যখন নিজেরা ফিল করতে পারলেন যে মানুষ আলটিমেটলি পাশে নেই, শহরের সল্টলেকের মোড়ে 4টে 5তলা কি 6তলা বাড়ির বিল্ডিং থেকে দুজন নেমে এসে লুচি আলুর দম খাওয়ানো মানে গোটা বাংলা পাশে আছে, এটা সিম্বলাইজ করে না। আসল বাংলা গ্রামে থাকে, আর সেই গ্রামের মানুষগুলো অনেক বেশি সরকারি হাসপাতালের উপর নির্ভরশীল। আপনি পিজিতে চলে যান, মেডিকেলে চলে যান, এনআরএস এ চলে যান, আরজি করে চলে যান, থেকে শুরু করে আপনি একের পর এক সরকারি হাসপাতালের বাইরে যে মানুষগুলো আউটডোরে টিকিটের জন্য লাইন দিচ্ছে, আপনি সেখানে সুটেড বুটেড লোক পাবেন না, তারা গ্রামের সাধারণ মানুষ। আর এই গ্রামের সাধারণ মানুষগুলো চিকিৎসা না পেয়ে মরছিল এতদিন। আর এই গ্রামটাই কিন্তু পশ্চিমবঙ্গে 75%। তো আমি 75%কে বাংলা বলবো না, আমি 25%কে বাংলা বলবো।
আর এই 25% মানেই শহর মানেই যে সেখানে সব কোটিপতি তা তো নয়। এই কলকাতা শহরের মধ্যে হাজার হাজার বস্তি আছে, কলকাতা শহরের মধ্যে নিম্ন মধ্যবিত্ত অনেক মানুষ আছে। তো স্বাভাবিকভাবে এই মানুষগুলো কিন্তু নির্ভরশীল সরকারি পরিকাঠামোর উপর। এবার আমি এখানে একটা জিনিস আসি, সেটা হচ্ছে যারা আমরা দেখলাম বাংলার একটা ব্যাপক অংশের মানুষ রাত জাগলেন, মহিলারা বিশেষ করে 14 তারিখে, এবং সেখানে মানে বয়স্ক মহিলা থেকে শুরু করে বাচ্চা মেয়ে বা শিশু পর্যন্ত সবাই রাস্তায় নামলো, এটা প্রমাণ করতে যে বাংলা কতটা সুরক্ষিত। একদম। কিন্তু এই যে ফিলিংসটা তাদের মধ্যে জাগানো হলো, ফেক নিউজ, গদি মিডিয়া, আইটি সেল, বিভিন্ন ভাবে, আমরা কখনো দেখলাম না যে 700 কৃষক মরার পরে সারা দেশের মানুষের কৃষকরা খাইয়ে পুড়িয়ে বাঁচিয়ে রেখেছে, তাদের সমর্থনে রাত জাগতে দেখিনি, মিছিল করতে দেখিনি, বরং উল্টে আমরা যখন বিভিন্ন গণসংগঠন, মানবাধিকার সংগঠন থেকে মিছিল করেছি, এই এনারাই রাস্তা জ্যামে আটকে গিয়ে আমাদের গালাগালি করেছে। তাহলে এই যে ফিলিংসটা যে ক্রিয়েট করা হলো, আমি যেটাকে বলি গণহিস্ট্রিয়া, মাস হিস্ট্রিয়া ক্রিয়েট করা হলো, এবং এই যে যারা সে তাতে আক্রান্ত হয়ে রাস্তায় নামলেন, আমি কেন এই কথাটা বলছি, কারণ আমি এটা বারবার প্রমাণ করেছি এটাকে অনেকগুলো এপিসোডে, যে এই যে মাস হিস্ট্রি আক্রান্ত করা হলো একদম বিভিন্ন মিডিয়াকে দিয়ে, ফেক নিউজ দিয়ে, আইটি সেলকে দিয়ে, এবং এইরকম ক্রিয়েটেড কিন্তু আমরা যখন কুস্তিগির মেয়েদেরকে পেটানো হলো দিল্লিতে, মণিপুরে উলঙ্গ করে যেভাবে, মানে আমাদের ভারতবর্ষের ইতিহাসে সব থেকে নোংরা একটা ঘটনা আমরা দেখলাম, নির্মম ঘটনা মণিপুরে, তখনও মহিলারা রাস্তায় নামেনি। এমনকি আরজি করের পরে বা আগে পরে কয়েকদিনের মধ্যে যে প্রায় 1000 খানেক ঘটনা ঘটলো এরকমই নৃশংস, এবং বিজেপি শাসিত রাজ্যেই সব থেকে বেশি, সেই দাবিগুলো এদের মুখে কেন উঠলো না? মানে এই অনুভূতিটা কি শুধুমাত্র সিলেক্টিভ আরজি করের ক্ষেত্রে? তাহলে অনুভূতি সিলেক্টিভ হয় নাকি? অনুভূতিতে হলে তো যে কোনো মেয়ের ক্ষেত্রে, তারা কি মেয়ে নয় যারা ধর্ষিতা হলো আরজি করে পরে বা আগে রিসেন্ট? এদের এইটা নিয়ে কি বলবে? দেখুন, 14 তারিখের রাতে সাধারণ মানুষের একটা বড় অংশ রাস্তায় নেমেছিল, এটা বলতে আমার কোনো ইয়ে নেই, কারণ আমার নিজের বাড়ির দিদি বোনেরাও রাস্তায় নেমেছিল, আমার নিজের মাসি পিসিরাও রাস্তায় নেমেছিল। কিন্তু এখানে একটা অঙ্ক আছে, এটা বুঝতে গেলে একটা অঙ্কে যেতে হবে। অঙ্কটা হচ্ছে, ধরুন তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে বাংলায় ভোট হচ্ছে 2,90,00,000। আপনি যদি বিজেপির ভোট দেখেন মোটামুটি 2,30,35,00,000 কাছাকাছি বা 40 লাখ। সিপিএম এর ভোট যদি দেখেন 27-28 লাখ। মোট কথা 10 কোটি বাংলার মানুষের মধ্যে, সবাই তো ভোটার নন, আমি পার্সেন্টেজে আসি সহজ হিসাবে, আরো লাস্ট বিধানসভায় আমরা 48 পেয়েছিলাম, এবার আমরা প্রায় 46 পেয়েছি। তো এই যে 46% ভোট আমাদের, 46% আমাদের মানে হচ্ছে 46% ভোট আমাদের মানে হচ্ছে যে আমাদের উল্টো দিকেও কিন্তু একটা বড় অংশের মানুষ থাকছে, ঠিক আছে? 54% মানুষ কিন্তু আমাদের উল্টো দিকে থাকছে। এখন এই 54% মধ্যে বিজেপি আছে, এই 54% মধ্যে সিপিএম আছে, এই 54% মধ্যে নোটা আছে, এই 54% মধ্যে কংগ্রেস আছে, সবাই আছে। এখন সিপিএম এর ভোট হচ্ছে 28 লাখ। এই দুর্দশার বাজারেও যারা সিপিএম কে ভোট দেয় তারা কতটা কমিটেড এটা বুঝতে অঙ্ক করার দরকার নেই। এবং এরা এতটা কমিটেড, এরাই কিন্তু প্রত্যেকবার ব্রিগেড ভরিয়ে দেয় সিপিএম এর ডাকে। কিন্তু লোকসভা ভোটে বিজেপিকে ভোট দেয়, লোকসভা ভোটে বিজেপিকে ভোট দেয়, ব্রিগেডে গিয়ে ফিরে এসে বিজেপিকে ভোট দেয়। কিংবা এই একটা ব্রিগেড ভরাতে গেলে হয়তো 5 লক্ষ লোক এনাফ, কিন্তু সেই 5 লক্ষ লোকটা যদি বাংলার বুথে বুথে ছড়িয়ে যায়, সেই সংখ্যাটা কিন্তু আহামরি কিছু না। বুথ লেভেলে কর্মী সংগঠন সংকটটা হয় না। হ্যাঁ, এবার আপনি যদি দেখেন তাহলে এই সিপিএম এর 28 লাখের মধ্যে 14 তারিখ বাংলায় কত লোক নেমেছিল? গোটা রাজ্য জুড়ে 10 লাখ ধরে নিলাম অঙ্কের খাতিরে। তাও টিভি চ্যানেলরা দেখিয়েছে 10 লাখ হবে, কারণ এটা মেইনলি আরবান বেসড। কলকাতা শহরে ঝেঁটিয়ে নেমেছিল প্রচুর মানুষ, হাওড়ার কিছুটা পার্ট, হুগলির কিছুটা পার্ট, নর্থ 24 পরগনার কিছুটা পার্ট, সাউথ 24 পরগনার কিছুটা পার্ট, এবং বাকি প্রত্যেকটা জেলারই টাউন এলাকাগুলো সেখানে লোকজন নেমেছিল। 10 লাখ হবে, 20 লাখ হবে, 30 লাখ হবে, এর বেশি তো নয়। এখন সিপিএম এর ভোটই তো 28 লাখ। তো এই 28 লাখের মধ্যে যদি এরা 28 লাখের লোকের মধ্যে যদি এরা 10 লাখ লোককে ব্রিগেডে ডাকতে পারে, তাহলে 10 লাখ লোককে রাস্তায় নামানোটা কোনো ফ্যাক্টর নয়। এবার তার মধ্যে ধরুন যোগ দিয়েছিল বিজেপির আরো 10 লাখ, এবং ধরুন তৃণমূলেরও 5 লাখ গেছিল। তো এই সংখ্যাটা দিয়ে কিন্তু আপনি যদি দেখেন তাহলে বাংলার একটা বড় বিরোধী অংশের ভোটারদের রাস্তায় নামাটা অস্বাভাবিক কিছু নেই, এবং এই সংখ্যাটার মধ্যেই সেটা পুষিয়ে যাচ্ছে। দ্বিতীয় কথা, ফেক নিউজকে কাজে লাগিয়ে মানুষকে যে উস্কানো, এই উস্কানো তো আমরা আজকে দেখছি না। যেমন ধরুন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, এই যে গণহিস্টেরিয়া, এই সেম গণহিস্টেরিয়া পজিটিভ ওয়েতে একটা রাজনৈতিক দল কাজে লাগিয়েছিল বিজেপি 2019-এ, আর সেটা ছিল পুলওয়ামা। সেই পুলওয়ামাতে দেখেছো নরেন্দ্র মোদী
কি সুন্দরভাবে পাকিস্তানে ঢুকে পাকিস্তানে বোম মেরে এলো, সার্জিক্যাল স্ট্রাইক। ওটাও কিন্তু গণহিস্টেরিয়া ছিল, কারণ মানুষ রাস্তাঘাটে বলা বলি শুরু করে দিয়েছিল, দেখে মোদির বুকে পাটা আছে। আমরা এটাকে আমরা ফেসবুকে লিখেছিলাম পাইন মেরেছে, অ্যাকচুয়ালি ওই পাইন গাছ কয়েকটা ওখানে। হ্যাঁ, এবার এটার বাস্তবতাটা কি, এবং আলটিমেটলি আজকের দিনে দাঁড়িয়ে সার্জিক্যাল স্ট্রাইকটা হলো কিসের ভিত্তিতে? ওরা আমার দেশে ঢুকে আমার 42 জন সেনার বাসে বিস্ফোরণ করিয়েছিল, তার ভিত্তিতে তো। তুই সেনার বাসে বিস্ফোরণটা হলো কি করে, আমার দেশে ওরা অ্যাক্সেস পেলো কি করে, কাদের ইয়েতে সেনাবাহিনী যে রুট দিয়ে যায় সেই রুটে কর্ডন করা থাকে, সেখানে সেনাবাহিনী মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে, সেগুলো কেন ছিল না? এই প্রশ্নগুলোর উত্তর আজকে 5.5 বছর 6 বছর অতিক্রান্ত আমরা কেউ পাইনি। আজকে কিন্তু অধিকাংশ মানুষ বুঝতে পারছে আমরা তখন ভুল ডিসিশন নিয়েছিলাম, কারণ এই সেনাবাহিনী যে 42 জন মারা গেল তার পেছনে আসল গল্পটা কি, এটা অন্যরকম ভাবে চিন্তা ভাবনা করার দরকার আছে। তারপরে তো আমি সার্জিক্যাল স্ট্রাইক করলাম, এবং 2019 সার্জিক্যাল স্ট্রাইক না হলে নরেন্দ্র মোদী এইবারের চেয়েও খারাপ অবস্থা হয়ে যেত, কারণ সেই বছর মূল্যবৃদ্ধি থেকে শুরু করে একের পর এক ইস্যু, এবং ঠিক তার 3 মাস আগে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় 3টে ইলেকশন বিজেপি হেরেছিল 2019-এ। সেই গণহিস্টেরিয়ার একটা এক্সাম্পল দেখলাম, এবার একটা দেখেছি। এখন বিষয়টা হচ্ছে 14 তারিখ রাতের পর, ওটাই ফার্স্ট এবং ওটাই লাস্ট, তারপর থেকে আপনি যতগুলো রাত দখল, কিছু বাংলার সংবাদ মাধ্যম ফুলিয়ে ফাঁপিয়ে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছে এই রাত সাংগঠনিকভাবে অর্গানাইজ করা হয়েছে, হ্যাঁ, এগুলো কিন্তু পলিটিক্যাল পার্টি হাইজ্যাক করে নিয়েছে, এটা বাংলার মানুষ বুঝতে পারছে। আপনি যদি সাধারণ রাস্তায় বেরিয়ে সার্ভে করেন, আমার একটা খুব নেশা বলতে পারেন সার্ভে করা, তো আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমার যারা পার্টির সহকর্মীরা আছে, আমি প্রত্যেককে দিয়ে রাস্তাঘাটে বাসে ট্রামে পাবলিক মুড একটা নেওয়ার চেষ্টা করি। 14 তারিখ, তার পরবর্তীকালের মুড এবং আজকের দিনের মুড। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আপনি যদি 10 জনের সাথে কথা বলেন, 7 জন মানুষ আজকে বলছে যে এই আন্দোলনটা পলিটিক্যাল পার্টির দ্বারা হাইজ্যাক্ট। একদম এখন সাধারণ মানুষ কিন্তু রাস্তায় বলছে। আপনি মহিলাদের কাছে যান, এই 10-এ 7 সংখ্যাটা 10-এ 8 হয়ে যাবে, কোথাও কোথাও 10-এ 9 হয়ে যাবে, পলিটিক্যাল পার্টি দ্বারা হাইজ্যাক্ট। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, আজকে আপনি এখন আমার লাইভটা করছেন, আমি ডেটটা বলে রাখি, সেটা হচ্ছে আজকে 21শে সেপ্টেম্বর শনিবার রাত্রি 8:50 তখন লাইভটা করছেন। আমি টাইমটা বললাম কারণ পরেও কেউ রেকর্ডিংটা দেখতে পারে। গতকাল 20শে সেপ্টেম্বর একটা নাগরিক সমাজের মিছিল হলো কলকাতায়, এটার ডাকও কিন্তু রিমঝিমরাই দিয়েছিল, কিন্তু অদ্ভুত ভাবে ওই নাগরিক সমাজের মিছিলে সামনে চলে এলো কলতানের ব্যানার। একদম, কলতান কি নাগরিক সমাজের মুখ না একটা রাজনৈতিক দলের মুখ? একটা রাজনৈতিক দলের মুখ। তো যদি অগ্নিমিত্রা পাল যাচ্ছে আমি তাকে তাড়া করছি, অভিজিৎ গাঙ্গুলি যাচ্ছে আমি তাকে তাড়া করছি, বেশ করেছি, তৃণমূলের কেউ গেলে আমি তাড়া করব, তাহলে ওই মিছিলে যখন কলতানের পোস্টার, ওদেরকে কেন ভাগিয়ে দেওয়া হলো না মিছিলটা থেকে? ওদেরকে শুধু বললো তোমরা ব্যানারটা নিয়ে পেছনে চলে যাও, তাও বিতর্ক হওয়ার পর। তাহলে এই যে কলতানের ব্যানারটা দেখা গেল, এটা দেখা যাওয়াতেই স্পষ্ট হয়ে গেল এই মুহূর্তে কারা লিড করছে প্রোগ্রাম। এটা সাধারণ মানুষের যোগ কোথাও নেই। সাধারণ মানুষ 14 তারিখ প্রতিবাদ জানিয়েছিল, মহিলারা কোথাও পুরুষতান্ত্রিক সিস্টেমের বিরুদ্ধে তারা মনে করেছিলেন একটা আওয়াজ তোলা দরকার, দীর্ঘদিন ধরে নারীদের উপর অত্যাচার, এবং কিন্তু কোনো সরকারের এগেনস্টে ছিল না 14 তারিখের প্রোগ্রাম। যদি কোনো সরকারের এগেনস্টে বা দলের এগেনস্টে হতো আমার নিজের বাড়ি দিদিমণিরা যেত না, ঠিক আছে? এটা একটা সিস্টেমের এগেনস্টে ছিল, এবং এই সিস্টেমে যেখানে রেপ থেকে শুরু করে মহিলাদের উপর নির্যাতনটা একটা কমন ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, সেই সিস্টেমের এগেনস্টে আওয়াজ তোলা। আবার এটাও কিন্তু উল্টো দিকে আছে, প্রচুর ফলস কেসও এখন হচ্ছে আজকালকার দিনে, এবং প্রচুর পুরুষ তাতে ফাঁসছেন। ফলে দুটাই আছে, কিন্তু দুটোর মধ্যে থেকে মিথ্যেগুলো বার করে আমাদের সত্যিটাকে দিয়ে এগিয়ে যায়। এখানে আমি কলতানকে নিয়ে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে কলতানকে গ্রেফতার করা হলো, সে ডাক্তারদের উপরে একটা হামলা করার ষড়যন্ত্র করছিল যাতে করে সেটা তৃণমূলের উপরে চাপানো যায়। হলো সেই ভয়েস রেকর্ড, কল রেকর্ড সব দেওয়া হলো কোর্টে। যাই হোক, ওদের আইনজীবীদের জোর আছে, আর হাইকোর্ট তো এখন মানে যাই হোক, হাইকোর্ট নিয়ে কিছু বলা যাবে না, আমি আমার মতো করে বলবো। কিন্তু যেটা হচ্ছে তাকে জামিন দিয়ে দেওয়া হলো, কিন্তু যদি ঘটনাটা ঘটতো তাহলে তো এটা নিয়ে রাজনীতি হতো। এবারে আমি বলছি তার মানে একটা সন্ত্রাসের একটা আমি সন্ত্রাসবাদী ধরছি, তাকে জামিন দেওয়া হলো ফুলমালা নিয়ে। ওই আমার সামনে যে বসে আছে ক্যামেরার পেছনে, ওর মাথায় এখনো আবির লেগে আছে। সে বিধাননগর কোর্টে গেছিল কভারেজ করতে, রীতিমতো ওকেও লাল আবির মাখিয়ে দিল। আমরা এই সেম জিনিস দেখলাম যে ধর্ষকদের মালা পরিয়ে করে উত্তরপ্রদেশ থেকে রীতিমতো মিছিল করে শোভাযাত্রা করে বের করে। কলতানের ক্ষেত্রে এরকম, এটা কি উত্তরপ্রদেশ থেকে ধার করা হয়েছে এই জিনিসটা? এখনো তো প্রমাণ হয়নি যে নির্দোষ। দেখুন, এইটা আমার পক্ষে উত্তর দেওয়া খুব কঠিন। রাম বামেরটা কপি করেছে না বাম রামেরটা কপি করেছে, সংসার তো এক, গোয়াল তো এক। ফলে এই গুতোগুতির মধ্যে কার রোগ কার শরীরে গেছে সংসার করতে গিয়ে, এটা আমি বলতে পারবো না। তবে আমি এইটুকু বুঝতে পারছি দুটোই সেম। এখন আপনি আমার একটা কথা বলুন, ধরুন এটা
সুন্দরভাবে এক্সিকিউট হয়ে গেল, 4টে ডাক্তারের মাথা ফেটে গেল, কেসকে খেত তৃণমূল একদম। এটার পরে আরো বৃহত্তর জায়গায় চলে যেত আন্দোলনটা, এবং সত্যি সত্যি আমাদের হাতের বাইরে হয়তো চলে যেত। সেদিন আজকে যে মিডিয়াগুলো কলতান বেরোনোর পর লাল আবির মাখানো ছবি নিয়ে ওকে নেতাজির মতো করে একদম সম্বোধিত করছে, সেই সংবাদ মাধ্যমগুলো কি একবারের জন্য এটা নিয়ে আলোচনা করতো যে এর পেছনে বিরোধীদের চক্রান্ত থাকতে পারে? কিন্তু আমি যদি সেদিন ওই ডিবেটে বসে বলতাম এটা বিরোধীদের চক্রান্ত, হ্যাঁ তোমরা সবাইতে চক্রান্ত দেখো। আজকে আমি অন্য একটা অ্যাঙ্গেলে বলি, আজকে হয়তো আরজি করে 14 তারিখে রাতে যে ভাঙচুরটা হয়েছিল সেক্ষেত্রে কোনো অডিও রেকর্ডিং আমাদের কাছে আসেনি, কিন্তু এটাও তো হতে পারে এই কলতানদের মতোই কারোর ওটা এক্সিকিউশন, কারোর প্ল্যানিং। যদি এরা জুনিয়রদের, এবং এখানে এবং আরো বড় কথা, সিপিএম এর মানে কলতান যেমন অ্যারেস্ট হলো, কলতান একবারও মিডিয়ার সামনে বললো না এই গলাটা আমার নয়। কোর্টের আইনজীবীও বললো এটা কলতানের গলা নয়। কোর্টের আইনজীবী বরং কি বললো, যে আপনাকে যদি ফোন করে কেউ কোনো কথা বলে তার দায় কি আপনার? হ্যাঁ, আপনি যদি দীপক দা আমাকে ফোন করে বলেন দেবাংশু কালকে ডাক্তারদের মাথা পাঠাতে হবে, তার দায় আমার নয়। কিন্তু আমি যদি পাল্টা আপনাকে বলি যে আপনি ভয় পাচ্ছেন কেন, আপনাকে তো মেরে ফেলতে বলেনি, তোকে তো, কথাটা কি বললো, তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি, মানে হচ্ছে মেরে ফেলতে তো বলেনি তোকে। সাহেব যখন বলেছে করে ফেল, আমি এইটা আপনাকে রিপ্লাই যখন করছি, আমি কি তাহলে আপনার সাথে এই কনস্পিরেসি পার্ট হলাম না? কিন্তু আদালত কেন করলো আমি জানি না, এবং আমার এক্সপেকটেশন ছিল এটাই হবে, এবং আদালত আমার এক্সপেকটেশনে খাড়া উতরা হয়, আমি সেটা এইটুকু বলতে পারি। কিন্তু আমার বক্তব্যের জায়গাটা হচ্ছে যে এই কথাটা বলার পর সিপিএম এর আপনি ক্যারেক্টার যদি দেখেন, এরা সুশান্ত ঘোষ যখন জামিন পেয়ে জেলে ঢোকার মানে জেলাতে ঢোকার অনুমতি পায়, এরা সুশান্ত ঘোষকে গোলাপের মালা পরিয়ে বরণ করে। কোন কেসে অভিযুক্ত? কঙ্কাল পুঁতে রাখা মানুষের। হলো তালড্যাংরার সিপিএম এর প্রাক্তন বিধায়ক, যে 2021-এও সিপিএম এর ক্যান্ডিডেট ছিল, মনোরঞ্জন পাত্র। সেই মনোরঞ্জন পাত্র তৃণমূল কর্মী খুনের অপরাধে দোষী সাব্যস্ত, মানে দোষী প্রমাণিত, মানে এরকম না আর অভিযুক্ত, প্রমাণিত, কোর্ট ওকে কনভিক্ট করে দিয়েছে। তাকে নিয়ে সিপিএম বলে আমরা সুপ্রিম কোর্টে যাবো, এটা ভুল জাজমেন্ট হয়েছে। তাহলে সম্প্রতি সুশান্ত ঘোষের যে একটা পর্ন ভিডিও বেরোলো, সুশান্ত ঘোষের ভিডিও দেখুন, এরা সিপিএম এর ব্যাপারটা হচ্ছে কি, সিপিএম সুশান্ত ঘোষ একটা বিশ্বাস করেছে, কিন্তু এটা একটা বিশ্বাস করার কারণ হচ্ছে সুশান্ত ঘোষ এই মুহূর্তে এদের এই যে মুখগুলো, চেনা মুখগুলো আছে সেই পদে কোথাও হয়তো নেই বলে কি জানি আপদ ভেবেছে, তাই ওটা করে ফেলেছে। কিন্তু সিপিএম এর একটা দারুণ ফ্যাক্টর আছে, এটা ফেসবুকে অনেকে লেখালেখি করছে, আমি সোমা বলছি অডিওটা সত্যি, কিন্তু কলতানের অডিওটা ফেক। আমি সোমা বলছি বলে আমি গল্প শোনাচ্ছি, আমি পাল্টা প্রশ্ন করছি না, সোমা তুমি যদি এত কিছু জানো তুমি কেন সিবিআই কে দিচ্ছ না তথ্য? আর সোমা এমন ভাবে গল্পটা করলো যেন ও সিসিটিভি, ও দাঁড়িয়ে দেখেছে পুরোটা, না হলে কেউ এত বলতে পারে না। তো যে এত তথ্য জানে সে না সিবিআই কে কিছু দিল, না ইডি কে কিছু দিল, এই না সিআইডি কে দিল, না কলকাতা পুলিশকে দিল, কাউকে দিল না, মিডিয়ার সামনেও দিল না। উল্টে যখন আমি সোমা বলছি যে কে খোঁজ পড়ছে উনি হাওয়া, আজ অব্দি রহস্যের কিনারা হলো না। হু ইজ দিস? হ্যালো, আমি সোমা বলছি। এই সোমাটা কে? সোমা ব্যানার্জি, সোমা চ্যাটার্জি, সোমা দাস, সোমা মুখার্জি কে, বা সোমা ব্যাপারী কে? প্রকাশ্যে কিন্তু এলো না। তাহলে যে সোমা এত কিছু জানে তার সামনে আসতে ভয় কোথায়? আচ্ছা, তার সামনে আসতে ভয়, সিবিআই তো এরকম অনেক অপশন আছে, যারা ভয় পায় তারা গোপনে সিবিআই কে মেল করতে পারে, মেল করে তথ্য প্রমাণ দিতে পারে, সেটা নিয়ে গেল না কেন? এই প্রশ্নগুলো ওরা করেনি। কিন্তু কলতানের বেলা কি প্রশ্ন করছে, কুণাল ঘোষের কাছে কি করে অডিও এলো? নাও ফেলা মানে কি? দীপক দা আপনি আমার পেটে এসে ছুরি ঢুকিয়ে আমার মার্ডার করে চলে গেলেন, আমার বন্ধু আপনার নামে একটা কেস করলো, আপনার আইনজীবী বলছে যে দেবাংশুর সাথে দীপকের দেখাটা কি করে হয়েছিল? না, আবার এরকম আছে, মাঝখানে খুব একটা গল্প বলেছিল যে এক বিচারপতি একজন একটা লোককে ধরেছে, খুন করেছে রাস্তায় যেতে যেতে, বলছে কেন খুন করেছো, ছুরিটা কোথায় পেলে? স্যার ওই রাস্তায় যাচ্ছিল একটা ছুরি পড়েছিল, হাতে নিলাম, একজন আসছিল পেটে ঢুকিয়ে দিলাম। মানে বলছে ছুরি হলে কি ঢুকিয়ে দিতে হবে? না কি করবো, ছুরিটা এলাম, ভাবলাম ঢুকিয়ে দেখি মরে কিনা। তো একদম এদের গল্পটা অনেকটা এই জায়গাতে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, দেখুন কুণাল ঘোষ কোথা দিয়ে পেল, এটা যে প্রশ্ন। আচ্ছা ধরুন এরকম তো হতেই পারে যে রেকর্ড করেছে, যে রেকর্ড এটা করেছে, সে কোনো একটা বামপন্থীদের গ্রুপে ওই কল রেকর্ডিংটা দিয়েছিল, সেই গ্রুপে 100-150 মেম্বার, সেই মেম্বারের মধ্যে থেকে কেউ লিক করেছেন, যিনি লিক করেছেন, আরেকটা সম্ভাবনা, যিনি লিক করেছেন তিনি কুণাল ঘোষকে পাঠিয়েছেন। এবার ধরুন কুণাল ঘোষের কাছে একটা অডিও এসেছে যেখানে একটা সন্ত্রাসী কার্যকলাপের প্ল্যানিং চলছে, তো একজন সাধারণ সিটিজেন হিসেবে তিনি সেটা পুলিশের সাথে শেয়ার করবেন না?
মানে আমার কাছে যদি কালকে একটা অডিও আসে, আচ্ছা ধরুন আমার কথা, কলতানের কাছে কালকে ধরুন একটা অডিও গেল যে ভিক্টোরিয়া মেমোরিয়ালে কেউ বোম ফাটাবে, ওটা পুলিশকে দেবে না? অবশ্যই দেবে তো। তো কুণাল ঘোষ তো সিটিজেন নাকি? কুণাল ঘোষের দোষে তৃণমূল নেতা এই পুলিশকে দিতে পারে না? যে কেউ করবে। অথবা এমনও হতে পারে যে সোর্স সে বোধ কুণাল এবং পুলিশকে একসাথে পাঠিয়েছে, হতে পারে। কোনোটাই তো অপরাধ নয়, কিন্তু ওরা বারবার আলোচনার দিকে যাচ্ছে কুণাল ঘোষকে অ্যারেস্ট করে জিজ্ঞাসা করতে হবে তিনি কোথা দিয়ে পেলেন। আচ্ছা এটা ধরুন বেরিয়েও গেল যে কুণাল ঘোষ কারোর ফোন থেকে চুপি চুপি অডিওটা নিয়ে নিয়েছেন, তাতেও কুণাল ঘোষের শাস্তি হচ্ছে তিনি গোপনীয়তা ব্রেক করেছেন, কারোর ফোনে হাত দিয়েছেন। কিন্তু তাতে কি সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগটা মুছে যায়? আজকে যদি এটা এক্সিকিউটেড হতো তাহলে তৃণমূলকে সবাই গালাগাল করতো এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আরো বেশি করে মানুষকে খেপিয়ে তোলা তো। দেখো জুনিয়র ডাক্তারগুলোর মাথা ফাটিয়েছে, এরা কত বড় সন্ত্রাসী দল, তৃণমূলকে কেস খামানোর জন্য এই 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 নোংরা লেভেলে চক্রান্ত পর্যন্ত করতে পারে। এবং আমার দুঃখ লাগছে এটা ভেবে, বাংলার বড় বড় মিডিয়া হাউসগুলো, যেটা বাংলার বিবেক, বাঙালির নাকি মেরুদণ্ড, সেই বড় বড় মিডিয়া হাউসগুলো একবারও সিপিএম কে কাঠগড়ায় তুললো না এটা নিয়ে। কলতানের জামিন হয়ে এরা দেখবেন অনুব্রত মন্ডল তিহার জেল থেকে বেরোচ্ছে, জামিন পেয়েছে, কলতানও জামিন পেয়েছে, অনুব্রত মন্ডলও জামিন পেয়েছে, যাই হোক ছাগল জামিন পেয়েছে, বাঘ জামিন পেয়েছে, কে খাবে যাই না। আমার বক্তব্য হচ্ছে জামিন পেয়েছে, অনুব্রত মন্ডল ধরুন ফিরলো বীরভূমে, তাকে ফুলমালা দিয়ে বরণ করা হবে, তো এই মিডিয়াগুলো দেখবেন ব্যঙ্গ করবে। কিন্তু ওর আইনজীবী তো ডাইরেক্টলি বলছে যে ইডি কে এখনো পর্যন্ত একটা চার্জশিটে একটা প্রমাণ দেখাতে পারেনি। তো কার বিরুদ্ধে পেরেছে? সারদায় মদন মিত্রর বিরুদ্ধে পেরেছে, রোজভ্যালিতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পেরেছে, নারদায় কারোর বিরুদ্ধে পেরেছে, সন্দেশখালীতে কি কেসে গিয়েছে? আপনি বলুন হাঁসখালি কাণ্ড সিবিআই হাতে গেছিল, মমতা ব্যানার্জি যাদেরকে অ্যারেস্ট করেছিল তার বাইরে গিয়ে সিবিআই একটা এক্সট্রা অ্যারেস্ট করেছে, আমায় বলুন 2.5 বছর অতিক্রান্ত। বকটুইতে কাকে অ্যারেস্ট করতে পেরেছে সিবিআই বলুন? ওই মমতা ব্যানার্জির অ্যারেস্ট করা, পুলিশের অ্যারেস্ট করা ওই কি শেখ, ওই ভদ্রলোকের নাম, যিনি প্রধান ইয়ে হিসাবে অ্যারেস্টেড হলেন, সিবিআই হেফাজতে লোকটা মারা গেল। এটা নিয়ে কোনো আলোচনাই হলো না, সেভাবে কিছু হলো না, 1-2 ঘন্টার জন্য আলোচনা হয়ে গল্প শেষ। আজকে যদি মূল সাক্ষী, মানে ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন কলকাতা পুলিশের হাতে সন্দীপ ঘোষ অ্যারেস্ট হতো, আর সেই সন্দীপ ঘোষ কলকাতা পুলিশের হেফাজতে থাকাকালীন মারা যেত, এই মিডিয়া ছেড়ে কথা বলতো? কি বলতো? প্রমাণ লোপাট করার জন্য মেরে দেওয়া হয়েছে। তাহলে আমরা যদি একটা প্রশ্ন করি, সেই মিস্টার শেখ যিনি অ্যারেস্ট হয়েছিলেন বকটুইতে, সিবিআই হেফাজতে থাকাকালীন উনি মরলেন কিভাবে? ওই নিয়ে কেউ কেন সিবিআই কে কাঠগড়ায় তুললো না? কোন বৃহত্তর চক্রান্তকে আড়াল করার জন্যই চেষ্টা হয়েছিল? তা আপনি হাঁসখালি বলুন, বকটুই বলুন, সন্দেশখালী বলুন, সারদা বলুন, নারদা বলুন, থেকে নোবেল চুরি থেকে শুরু করে আপনি সর্বত্র, রোজ ভ্যালি, আপনি সর্বত্র দেখুন একটা কেসে সিবিআই যাদেরকে গ্রেফতার করেছে তৃণমূল কংগ্রেসের বিশেষ করে, এবং যাদের পাশে আমরা দাঁড়িয়েছি অফিসিয়ালি। এখানে একটা প্রশ্ন করে বামপন্থীরা, বলুন। দিদি সেটিং করে নিয়েছে, দিদি মোদি সেটিং, সিবিআই এর জন্য সেটিং হয়ে গেছে। খুব ভালো কথা। তাহলে সিবিআই তদন্ত হলে চিয়ার লিডারের মতো লাফান কেন? আপনারা তো জানেন সে আলটিমেটলি সেটিংটাই হবে, লাফান কেন? যদি সেটিং হওয়ার হয় তাহলে সিবিআই তদন্তেই আপনারা আবির খেলা শুরু করে দেন প্রত্যেকদিন। সুজন দা তো পারলে একদম নাইট রাইডারের চিয়ার লিডারের জার্সি পরে নেন কেন? আমার বক্তব্যের জায়গাটা খুব সহজ। দেখুন, যখন আমরা সিবিআই তদন্তের বিরোধিতা করব তৃণমূল কংগ্রেস, তখন টিভি চ্যানেলে আলোচনার সময় সিপিএম এর লোকেরা এসে বলবেন, যখন সঞ্চালক তাকে প্রশ্ন করবেন আপনারা সিবিআই তদন্ত কেন চাইছেন, তখন সিপিএম এর লোকেরা বলবেন না এক্ষেত্রে কিন্তু সিবিআই তদন্ত আদালতের পর্যবেক্ষণে হচ্ছে, তাই আমাদের আপত্তি নেই। কিন্তু সেটিং এর গালাগালিটা যখন করে সেগুলো কিন্তু আদালতের পর্যবেক্ষণে হওয়া সিবিআই তদন্ত নিয়েই করে। সারদাও আদালতের পর্যবেক্ষণে হওয়া সিবিআই, শিক্ষক নিয়োগ দুর্নীতি আদালতের পর্যবেক্ষণে হওয়া সিবিআই, ইদানিংকালের যে কটা দেখছে তার মধ্যে অধিকাংশই আদালতের পর্যবেক্ষণে হওয়া সিবিআই। এবার লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে অলরেডি সোশ্যাল মিডিয়া একটা আতঙ্ক ছড়িয়েছে যে বীরভূমে বাঘ ফিরছে, তাতে বীরভূম, বর্ধমান, আশপাশের জেলা সব জায়গায় রীতিমতো এখন সিপিএম এবং বিজেপি খুব চাপে, মানে তাদের মুখ শুকিয়ে গেছে। দেখুন, অনুব্রত মণ্ডলহীন বীরভূমে তৃণমূল লোকসভায় 2টো সিটি জিতেছে, গতবারের চেয়ে 2টোতেই ব্যবধান বেড়েছে। তার মধ্যে বোলপুর সিটটা তো 3.5 লাখের উপরে ব্যবধান। আমি নিজে কল্পনা করতে পারিনি, আমার নিজের ক্যালকুলেশন ছিল 70 থেকে 80,000-এ জিতবো, আমি রেজাল্ট দেখি 3.5 লাখ উইদাউট অনুব্রত মণ্ডল, আর সেখানে অনুব্রত ফিরছে। বুঝুন কেন এটা ভয় পাবে না? অনুব্রত মণ্ডল অ্যারেস্ট হওয়ার সঙ্গে সঙ্গে খাঁচায় বাঘ, সেই খবরগুলো মনে আছে? টিভিতে কি বিতর্ক, এমন আবহাওয়া, একদম বীরভূমের তৃণমূলটা শেষ হয়ে গেল, মনে হচ্ছে অকাল দীপাবলি, একদম অকাল দীপাবলি, বীরভূমের তৃণমূলটা শেষ হয়ে গেল। তৃণমূল 2টো সিট জিতলো আর অনুব্রত মণ্ডলও ঘরের ছেলে ঘরে ফিরছে। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো প্রমাণ, আচ্ছা এটা প্রমাণ কি করে দেবে? ধরুন গরু পাচার, এটা অ্যাবসার্ড বিষয়। সিবিআই নিজে আদালতে কি বলছে?
বলে যে গরুগুলো পাচার হয় ওগুলো কোনোটা বাংলার গরু নয়, কারণ বাংলার গরু হচ্ছে রুগ্ন। যে গরুগুলো পাচার হয় সিবিআই নিজে বলেছে এগুলো উত্তরপ্রদেশের গরু। তো উত্তরপ্রদেশের গরুকে তো বাংলায় তো হেলিকপ্টার করে বিজেপি স্পেশাল সার্ভিস দেয় না। তো উত্তরপ্রদেশের গরুকে বাংলায় হেঁটে আসতে হলে উত্তরপ্রদেশের গরুকে বিহার ঢুকতে হবে, অথবা উত্তরপ্রদেশের গরুকে বিহার হয়ে ঝাড়খণ্ড ঢুকতে হবে, ঢুকে বাংলার বর্ডারে ঢুকতে হবে। তো এই যে উত্তরপ্রদেশের গরু বিহারে আসছে, বিহারের গরু ঝাড়খণ্ডে আসছে, ঝাড়খণ্ডের গরু বাংলায় আসছে, আর বাংলার গরু আবার বীরভূম তীরভূম পেরিয়ে আবার বর্ডারের ডিস্ট্রিক্টে আছে, কারণ বীরভূমে কোনো বর্ডার নেই, সেই বর্ডারের জেলায় গিয়ে আবার বিএসএফ এর অধীনে থাকা বর্ডার পেরোচ্ছে। তাহলে উত্তরপ্রদেশের অ্যাডমিনিস্ট্রেশন পলিটিক্যাল পার্টি জড়িত নয়, বিহারের অ্যাডমিনিস্ট্রেশন পলিটিক্যাল পার্টি জড়িত নয়, সেম অ্যাজ ঝাড়খণ্ড জড়িত নয়। আর পশ্চিমবাংলারও জেলাগুলো টপকে বীরভূম তীরভূম টপকে যে বর্ডারিং ডিস্ট্রিক্টে গিয়ে বর্ডার পেরোলো, সেই বিএসএফ এর মাথা বা কর্তারা কিংবা সেই বিএসএফ এর মন্ত্রী তৎকালীন নিশীথ প্রামাণিকরাও জড়িত নয়। কে জড়িত? স্বরাষ্ট্রমন্ত্রী কোনে অমিত শাহ তো। অমিত শাহ আছেন না, আমি তাও বাংলার একটা ছেলের কথা বলছি, সেই বাংলার নেতা যেহেতু। তাহলে আপনি আমায় বলুন, সেখান থেকে সব বেটাকে ছেড়ে দিয়ে কেষ্ট বেটাকে ধর। কোন কেষ্ট? যার না বর্ডারের ধারে বাড়ি, না উত্তরপ্রদেশে বাড়ি, না ঝাড়খণ্ডে বাড়ি, না বিহারে বাড়ি। তাহলে আমার বক্তব্য, গরুটা তো উড়ে উড়ে এলো না, গরুটা যে এলো উত্তরপ্রদেশ বিহার, তার নেতাদেরকে তুমি ধরলে না কেন? শুধু অনুব্রত মণ্ডলকে ধরলে কেন? কারণ গরুটা আসছে মানে তো গোটা শৃঙ্খল মেনে আসছে। আমার বক্তব্য হচ্ছে এটা, সেই চেনের বাইরে গিয়ে উড়ে এসে তো গরু পাচার হয়নি। আর গরু বর্ডার থেকে উড়ে উড়ে যায় না, ওই যে বর্ডারের যে পেরোয় সেগুলোর কিছু ভিডিও ভাইরাল হচ্ছে, সেখানে যদি বিএসএফ সাহায্য না করে কোনোদিন এটা সম্ভবপর নয়। তো সেই বিএসএফ এর মন্ত্রী কেন অ্যারেস্টেড হবে না? যদি পুলিশের কিছু ভুলের জন্য পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই, তাহলে বিএসএফ এর ভুলের জন্য বিএসএফ এর মন্ত্রীর পদত্যাগ কেন চাই না? একদম। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সন্দীপ ঘোষের ট্রান্সফার থেকে শুরু করে এগুলো আন্ডু বা রিডু করার পেছনে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থাকে, এবং কিছু কিছু লোক অবাক হয়ে বলছেন সন্দীপ ঘোষের এতদিন আগে ট্রান্সফার হয়ে গেছিল, তাকে আবার ফিরিয়ে আনা হলো, মমতা ব্যানার্জি জানতেন না? সন্দীপ ঘোষেরটা যদি মমতা ব্যানার্জি জানেন, আমি তো বারবার বলছি ওনার সঙ্গে ভালো আমলাদের সেটিং ছিল, উনি সেই সেটিং কাজে লাগাতেন। যারা বলছেন মমতা ব্যানার্জি বাধ্যতামূলকভাবে জানবেন কারণ উনি স্বাস্থ্যমন্ত্রী, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী বুদ্ধবাবু জানতেন তো সেই এই নন্দীগ্রামে গুলি চালানোর ব্যাপারটা? সিপিএম আজও অস্বীকার করে যে বুদ্ধবাবু জানতেন না, ওটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন ছিল, গুলি চালাতে হবে। তো গুলি চালানোর মতো একটা সিরিয়াস ইস্যু বুদ্ধবাবু জানেন না, আর কাকে ট্রান্সফার করা হচ্ছে কোথাও ওটা মমতা ব্যানার্জি জানেন। যাই হোক, আজকের মতো এখানে শেষ করবো, কারণ আরো অনেক প্রশ্ন ছিল, পরবর্তীকালে পরে এপিসোডে অবশ্যই থাকবেন। আজকের জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আর প্রত্যেক অনুরোধ খুব বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটি, আর আপনার মতামত কমেন্ট বক্সে দিন। ধন্যবাদ, শুভরাত্রি।